আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, দোষ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮.৪৫%, কমেছে জিপিএ 5 ও পাস হার। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আবারও জানালো বিএনপি। আওয়ামী লীগের পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জামায়াতের অভিযোগ। ফেনীসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পানিবন্দী লাখো মানুষ, টানা বৃষ্টিতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় ৪০% দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা, ব্যর্থতা ঘুচানোর লক্ষ্যে টিম টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে 5 অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার শুরু হলো। আর হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩রা আগস্ট সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাজহারুল মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন এবং খালাসের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবী। অভিযোগ পড়ে শোনানোর পর আসামি দোষ স্বীকার করেছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল। তৃতীয় আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারকের ট্রাইব্যুনাল 1। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। অভিযোগ গঠনের বিষয়ে নিজেদের অবস্থান জানান আসামি ও স্টেট ডিফেন্স আইনজীবী। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 26 আসামিকে 22 জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা।
এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছরের চেয়ে এই হার 14.95% কম। 11টি শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবার জিপিএ 5 কম পেয়েছে 43,000 শিক্ষার্থী। সব বোর্ডে পরীক্ষার্থীরা গড়ে সবচেয়ে খারাপ করেছে গণিত বিষয়, আর ভালো করেছে ইংরেজিতে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। এই আনন্দ আর উল্লাস মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থী এবং তাদের স্বজনদের। এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হয়েছে বাহুল্য ছাড়াই। বিশেষ আনুষ্ঠানিকতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে ফল পৌঁছে দেয়া হয়নি। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার 68.45%। গেল বছর পাশের হার ছিল 83.03%। সব বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। ঢাকা বোর্ডে পাশের হার 67.51%, জিপিএ 5 পেয়েছে 37,068 জন। রাজশাহী বোর্ডে 77.63%, জিপিএ 5 22,327। কুমিল্লা 63.60, জিপিএ 5 9,902। যশোর 73.69, জিপিএ 5 15,410। চট্টগ্রাম 72.07, জিপিএ 5 11,843। বরিশাল 56.38, জিপিএ 5 3,114। সিলেটে 68.57, জিপিএ 5 3,614। দিনাজপুর 67.03, জিপিএ 5 15,062। ময়মনসিংহ 58.22, জিপিএ 5 6,678। মাদ্রাসায় 68.09, জিপিএ 5 9,066 জন। এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 73.63% এবং জিপিএ 5 পেয়েছে 4,948 জন। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করেছি প্রশ্ন আউট হবে না এবং তার এমন ভাবে মানুষ বিশ্বাস করবে জিনিসটা যে গুজবেও কান দেবে না, সেরকম একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ডে 56.38%। জিপিএ 5ও সবচেয়ে কম পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে 3,114 জন। বরিশাল বোর্ডের বিষয়টা আমরা আরো পরবর্তীতে আরো নিবিড়ভাবে এটা নিয়ে চর্চা করতে হবে আমাদের। ইংরেজিতে এবার পাশের হার সর্বোচ্চ 98.36%। গড়ে সবচেয়ে কম পাশ করেছে গণিতে 88.72%। শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান 984টি। শূন্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 134টি। সংবাদ সম্মেলনে এবারের ফল বিশ্লেষণ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আমাদের উপর মহল থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না, কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না। যা হবে তাই, এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি। যেসব পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণ করাতে চান তাদের এসএমএস এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। টেনে টুনে 30 নম্বর যে শিক্ষার্থী উঠিয়েছে তাকে আরও বাড়তি 3 নম্বর দিয়ে পাশ করিয়ে দেয়া, কিংবা টেনে টুনে যে প্রথম বিভাগ থেকে সামান্য একটু কম নাম্বার পেয়েছে তাকে বাড়তি 2 বা 3 নাম্বার যোগ করে প্রথম বিভাগ পাইয়ে দেওয়ার একটা অলিখিত নিয়ম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছিল সেই বহু আগে থেকেই। তবে এবার এই দয়ার নম্বর বন্টন থেকে বেরিয়ে এসেছে মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো, যে কারণে গেল কয়েক বছরের চেয়ে সবচেয়ে নিম্নমুখী পাশের হার এবার। যদিও মন্ত্রণালয় এবং বোর্ডগুলো বলছে এই ফল মোটেই বিপর্যয় নয়, বরং শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তারই বাস্তব বহিঃপ্রকাশ। ঢাকা শিক্ষা বোর্ড থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চায় আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য হয়। নির্বাচন বিষয়ে সব অনিশ্চয়তা দূর করার কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন হওয়া মানেই গণ অভ্যুত্থানের সফলতা। কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে, কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, কিংবা যদি 2-3 মাস পরে হোক, এরপরে প্রফেসর ইউনূসের সরকার নাই। আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো, সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি যায়। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে বক্তব্য বিবৃতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলা আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে, অনৈক্য থাকবে, যার যার হয়ে যাব। নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাত্তারা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। নির্বাচনের ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটি অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই দেশের মানুষ প্রাণ দিয়েছিল। আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশটা হবে উত্তর সমস্যার সমাধান। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আগামী 3 আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরায় সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েকদিনে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থান ভেঙে 98টি গ্রামসহ আশেপাশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বীজতলা, জমির ফসল, মাছের ঘের। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সন্ধ্যা 6টার পরে এরপরে মনে করেন আমরা রোগ দেখতে পাচ্ছি না, বানটা আবার এখান থেকে ভাঙে গেছে। এখানে আজকে 2 দিন না, এটা 2 বছর আগের, তাহলে ওনারা 1 বছর পর হইলো এটা সংস্কার করার দরকার উচিত ছিল। এটা তা না করে শুধু আসে 2টা সেলফি তুলি, রেললাইনের উপরে 15-20 জনকে জড়ো করি, 2 সাইডের কথা বলি, তারা চলে যায়। এখন বাড়ি থেকে আনতেছি এই অবস্থায়, কোনো উপায় নেই স্যার। বাড়িতে ফ্যাট ফানিয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে
বলতে চাই যে বানগুলা, যে বাগনার বানগুলা, এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য। চট্টগ্রামেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 30.04 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। খাগড়াছড়িতে টানা বৃষ্টির কারণে জেলার নদ নদী ও ছড়াখালে পানি দ্রুত বাড়ছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে কিছু নিচু এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। চেঙ্গি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত 355 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় সাতক্ষীরার জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাঙামাটির লংগদুতে মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরও বেশি হয়ে থাকে মানুষের আরও ভোগান্তি বেড়ে যাবে। পানির কারণে কষ্ট হতেছি, পানি রাস্তা পাচ্ছি না, মেরে ভেদ করার পানি হচ্ছে, যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। পাহাড়ি ঢলে লংগদুর, লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। সারা দেশের বন্যা পরিস্থিতি, বিশেষ করে বন্যা কবলিত ফেনীর সার্বিক অবস্থা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট ও জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে ছিলেন। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে অন্যতম বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে ক্লেব আয়োজিত শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনারে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। শিশুশ্রম রোধে 2 মাসের মধ্যে শ্রম আইন সংশোধনের কথা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। আফরোজা হাসির রিপোর্ট। আমি ছোটকাল থেকে আমার জীবিকা 5 সেসমকাল থেকে আমি ফুল বিক্রি করি। আমার মা নেই, আমার খারাপ লাগছে। সংসারের অভাবের কারণে ফুল বিক্রি করে শিশু মাহিরা। ক্ষুধা আর দারিদ্র্যে জর্জরিত জীবনযুদ্ধের নির্মমতা প্রকাশে ভাষা হারানো অসহায় ছোট্ট প্রাণ। মাহিরার মতো দেশে প্রায় 35 লাখ শিশু শিশুশ্রমের কারাগারে বন্দী। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে 2013 সালে দেশে শিশুশ্রমের হার ছিল 4.30%। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 4.40%। এমন বাস্তবতায় চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম ক্লেব আয়োজিত শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনার। শিশুশ্রম রোধে সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতিমালা প্রণয়ন সহ সমন্বিত ও কার্যকর উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে সেমিনারে। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রকে শিশুশ্রম শূন্য করতে হবে, এখানে কোনো আর আপোষ নাই। কিন্তু সেটা করতে গেলে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে সমন্বয়, আমাদের সংগঠন পর্যায়ে সমন্বয় এবং একটা জবাবদিহিতার জায়গায় যেতে হবে। মানুষের ন্যূনতম যে বয়স কাজে প্রবেশ করার এবং প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষার যে বয়স সেটা 1 হতে হবে। আইনের বিধানটা শক্ত করা, সোশ্যাল প্রোটেকশনের আওতা বাড়ানো, এই 3টাই আইএলওর পক্ষ থেকে আমাদের সরকারের প্রতি আমাদের এখন প্রধান সুপারিশ শিশু শ্রম দূরীকরণের জন্য। আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে, কোলাবোরেটিভ ওয়েতে একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব এবং কাজটা দ্রুততার সাথেই করতে হবে। শিশুশ্রম বন্ধে আইএলও কনভেনশনে পুরোপুরি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা খুব শিগগিরই এই একটি জাতির কাছে একটি শ্রম আইন উপহার দেব। হয়তো আমরা 2 মাসের মধ্যে আপনারা একটা নতুন একটা বিএলএ পাবেন এবং সেই শ্রম আইনটা আমরা চেষ্টা করছি এটি আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা করার। হোপফুলি এই জুলাইয়ের মধ্যে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল নিয়ে আসছি। ওয়ার্ক প্লেসে যে আপনার যে হেলথ হ্যাজার্ড আছে, সেফটির ইস্যু আছে, সেটার জন্য কনভেনশন 155 এবং কনভেনশন 187
এবং এই দুটো কনভেনশনও আমরা মোটামুটি আপনাদেরকে খুব শিগগিরই আমি ফাইনাল করে আমরা আইএলওতে আমরা এটা পার্টি হতে যাচ্ছি এবং আমরা রেটিফাই করছি। শিশুদের জন্য শিক্ষার সুযোগ, নিরাপদ শৈশব ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো মিঠা পানির মাছের মূল উৎস। দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে চাষের মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির এসব মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা নেতিবাচক কর্মকাণ্ডে দেশীয় প্রজাতির মাছের প্রায় 40% এখন বিপন্ন বা মহাবিপন্নের তালিকায়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপন্ন দেশীয় মাছ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জলাশয় জলজ জীববৈচিত্র্যের অমিত ভাণ্ডার। বাংলাদেশের মোট আয়তনের বড় অংশ জুড়ে রয়েছে নদ নদী, হাওর বাওর, হ্রদ, খালবিল, পুকুর সহ বিভিন্ন জলাশয়। এসব জলাশয় মাছের প্রাকৃতিক আবাসস্থল। স্বাদে ও পুষ্টিগুণে অনন্য মিঠা পানির মাছ, তবে অতিরিক্ত আহরণ আর নানা অপরিণামদর্শিতার কারণে বিপন্নের তালিকায় বাটা, নান্দিনা, মহাশোল, বাঘাইর, বোয়ালি পাবদা, সরপুঁটি, ফলি, বাইম, রানী মাছ, চিতল ও গজার সহ বিভিন্ন প্রজাতির জনপ্রিয় দেশীয় মাছ। অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ভরাট, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, বিদেশি প্রজাতির মাছের আগ্রাসন ও অতিরিক্ত আহরণে বাধাপ্রাপ্ত হচ্ছে মাছের প্রজনন। বিপন্ন দেশীয় মাছ সংরক্ষণে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ জরুরি। এছাড়া হাওর বিল সহ প্রাকৃতিক জলাশয়গুলো সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে বাড়বে দেশীয় মাছের উৎপাদন। আর এতেই টিকে থাকবে বাংলার চিরায়ত মাছে ভাতে বাঙালির ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিপন্ন দেশীয় মাছ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। গাজার দের আল-বালাহ শহরে ত্রাণের লাইনে দাঁড়ানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 8 শিশু ও 2 জন নারী। এছাড়া গাজার আরও একটি স্থানে ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, নবীন সৈনিকরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বিজিটি-সিএনসির বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। সে সময় ছিলেন বিজিটি-সিএনসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী সাইফ মিয়া এবং অন্যান্য বিষয় সেরা সৈনিকদের হাতে তাদের সাফল্যের জন্য ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল। বিকাশের সহযোগিতায় রাজধানী একটি হোটেলে উৎসব উদ্বোধন করেন ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আলী থুয়ানান, আব্দুল ওয়াহাব হামাদা ও মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ। উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের প্রাইম পার্টনার বিকাশ, ট্রাভেল পার্টনার ফার্স্ট ট্রিপ, লয়ালিটি পার্টনার অরেঞ্জ ক্লাবের প্রতিনিধিরা। ফেস্টিভ্যালে সি ফুড ছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রয়েছে। উৎসব আগামী 19 জুলাই পর্যন্ত চলবে। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, দোষ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস 68.45%, কমেছে জিপিএ 5 ও পাস হার।
অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আবারও জানালো বিএনপি। আওয়ামী লীগের পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জামায়াতের অভিযোগ। ফেনীসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পানিবন্দী লাখো মানুষ, টানা বৃষ্টিতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা, ব্যর্থতা ঘুচানোর লক্ষ্যে টিম টাইগার্স। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।